আগামী মাসেই জার্মানিতে করোনা টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান। এই বিষয়টি নিয়ে এবং কোন পর্যায়ে আছে অন্যান্য কোম্পানির টিকা সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা এসেছি জেলে বাংলার ফেসবুক পাতায়। আমি আপনাদের সঙ্গে আছি জাহিদুল হক, আমার সঙ্গে আছেন অনুপম কানুঙ্গ। আপনারা সবাই ইতিমধ্যে তার অনেক করোনা সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন। অনুপম আপনাকে ধন্যবাদ। আর ক্যামেরা পিছনে আছেন স্বপন সুরিতা। তো আজকে যেটি আমি শুরুতে বলছিলাম যে জেন্স স্পান বলেছেন যে আগামী মাসেই জার্মানিতে আপনার করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। তো অনুপম কীভাবে এটা সম্ভব হচ্ছে এত তাড়াতাড়ি? ইতিহাসে আপনি জানেন যে এর মধ্যে জার্মানি এবং আমেরিকার দুটি প্রতিষ্ঠান বায়োনটেক এবং ফাইজার, এই দুটি প্রতিষ্ঠান একসঙ্গে একটি ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা করছিল এবং তারা এর মধ্যে কিন্তু কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন যে 90% কিন্তু তাদের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি তৃতীয় পর্যায়ে প্রায় উপর সেটি পরীক্ষা করা হয়েছে এবং এর ফলে তৃতীয় পর্যায়ের ট্রায়াল আপনি জানেন এর আগে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে পার হয়ে তৃতীয় পর্যায়ে আসতে হয়। এটি আসলে মূলত এত তাড়াতাড়ি করা সম্ভব হয়েছে কারণ স্বাভাবিকভাবে এর আগে 5 থেকে 10 বছর বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় লাগতো এবং অনেক কিছুর কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন নেই, কয়েক দশক পেরিয়ে গেছে। যেমন এইডসের এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। তো এইরকম অনেকেই ধারণা করছিলেন যে অনেক বেশি সময় লাগবে, কিন্তু দুটি কারণে আসলে এখন খুব দ্রুত মাত্র 10 মাসের মধ্যে, 10 বছরের জায়গায় 10 মাসের মধ্যে একটি ভ্যাকসিন ডেভেলপ করা গেছে। এর প্রথম কারণটি হচ্ছে এখনো পর্যন্ত এই মহামারীটি চলছে, 1 বছর প্রায় হয়ে যাচ্ছে। ফলে যে টিকাগুলো তারা চেষ্টা করছেন ডেভেলপ করার, সেই টিকাগুলো যাদের উপর পরীক্ষা করা, সেই রকম রোগী এখনো আছেন। তাদের উপর নানা ধরনের রোগী যারা বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছেন, যারা বিভিন্ন ধরনের বয়সের, তাদের উপর সেটি পরীক্ষা করা সম্ভব হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি জানেন এর আগে করোনা ভাইরাস আরও ছিল, এটি আমরা নোভেল করোনা ভাইরাস বলছি, কোভিড-19 রোগ বলছি, কিন্তু এর আগে সার্স, মার্স এই দুটি কিন্তু বেশ তাণ্ডবই চালিয়েছিল বলা যায়। সুতরাং সেই করোনা ভাইরাসগুলোর উপরে তারা যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, সেই পরীক্ষাগুলো কিন্তু চলছিলই, একেবারে বন্ধ হয়নি। সেই জায়গা থেকে সুতরাং তারা মোটামুটি প্রায় 50% বা 60% এগিয়েছিলেন এবং সেই করোনা ভাইরাসগুলোর সাথে এই করোনা ভাইরাসের অনেক ধরনের মিল রয়েছে। তাছাড়া নতুন কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা, যেমন মেসেঞ্জার আরএনএ যেটি বলা হচ্ছে, বিয়নটেক এবং ফাইজার এবং আমেরিকার মডার্না, তারা এই মেসেঞ্জার আরএনএ ভিত্তিক যেই ভ্যাকসিন, সেই সংক্ষেপে যেটি এমআরএনএ বলা হয়। সুতরাং এটি একটি নতুন প্রযুক্তি এবং সেটির মাধ্যমে যেটি করা হয়, একটি মেসেঞ্জার সরাসরি সেই ভাইরাসটি না আমাদের শরীরে প্রবেশ না করিয়ে। যারা জানেন না তাদের জন্য একটু বলতে চাচ্ছি আমি যে এর আগে দুঃখিত, এর আগে যে ভ্যাকসিনগুলো দেওয়া হতো সেগুলো সাধারণত চেষ্টা করা হতো যে যেই ভাইরাসটির কারণে রোগ হচ্ছে সেই ভাইরাসটিকেই দুর্বল করে সেই দুর্বল ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করানো হতো এবং এর ফলে মানুষের শরীরে রোগের যে প্রতিক্রিয়া ছিল সেই ধরনের প্রতিক্রিয়াই তৈরি হতো, কিন্তু সেটা অনেক কম। যেমন আমরা হাম বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে যদি আমরা ধরি, হুবহু সেই ভাইরাসটির একটি দুর্বল ভার্সন মানুষের শরীরে প্রবেশ করানো হতো, কিন্তু এর ফলে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেত। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা হার্টে সমস্যা আছে বা অন্য ধরনের সমস্যা আছে, তারা অনেকে সেই দুর্বল প্রতিক্রিয়াটিও নিতে পারতেন না এবং তাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেত। অনেক ক্ষেত্রে অনেকে মারাও গেছেন, এই ধরনের ঘটনাও ঘটেছে। সুতরাং এটি একটি নতুন প্রযুক্তি করা হয়েছে যেটি আসলে ভাইরাস না, একটি মেসেঞ্জার ভাইরাস, এবং সেটি শরীরে গিয়ে আমাদের শরীরে যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিটিকে জাগিয়ে তুলবে, পরবর্তীতে মূল ভাইরাস শরীরে ঢুকলে যাতে সেটিকে আটকানো যায়। সুতরাং এই নতুন প্রযুক্তিকে বেশ ভালোভাবেই দেখা হচ্ছে আর কি এখন পর্যন্ত। ধন্যবাদ অনুপম। তবে এই নতুন প্রযুক্তি আনতে গিয়ে যেটি হচ্ছে যে আপনার এটি সম্ভবত আপনার দামটাও বেশি হবে এবং এটি ব্যবহার করার জন্য আপনার যে ভাইরাস টিকাটি এনে যে আপনার রাখতে হবে 70 -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি রাখতে হবে। অনেক দেশে হয়তো সেইটি সম্ভব নাও হতে পারে। তো এটাকে কিন্তু আবার এই টিকার একটি মানে অসুবিধাজনক দিক বলে অনেকে মনে করছেন। একে হচ্ছে আপনার সংরক্ষণ করা, আরেকটি হচ্ছে দাম, কি মনে হয়? এবং আরেকটি হচ্ছে সরবরাহ করা। কারণ এই মেসেঞ্জার আরএনএ ভিত্তিক যে টিকা, সেটি আমরা যদি জাহাজে করে বা অন্য কোনোভাবে বিপুল পরিমাণ, কারণ আপনি জানেন যে কয়েকশো কোটি, বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি হিসেব করি 700 কোটির মতো মানুষ পৃথিবীতে, সেই ক্ষেত্রে ইউরোপ ছাড়া তার বাইরে যে 600 কোটিরও বেশি মানুষ আছেন, তাদের কাছে সেটা সরবরাহ করা জাহাজ ছাড়া আসলে সম্ভব না। এবং এই বিশাল সময় যদি এটা -70 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়, সেটা নিঃসন্দেহে খরচের বিষয়। এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন দেশ তারা, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল যে বাংলাদেশও আসলে অনেক আগে থেকেই ভ্যাকসিনের কথা বলছেন, কিন্তু এখন আবার তারা সাহায্যও চাইছেন বিভিন্ন জনের কাছে এই বিপুল পরিমাণ অর্থ। এই কারণে কিন্তু অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনের দিকে মানুষের আগ্রহ বেশি ছিল, কারণ অক্সফোর্ডের ভ্যাকসিনটা এমআরএনএ ভিত্তিক না,
সেটি সাধারণ যে ভ্যাকসিনগুলো তৈরি করা হয় সেরকমই, এবং সেটিকে সরবরাহ করার কোনো সমস্যা নেই, এবং আমাদের বাসায় যে রেফ্রিজারেটর আছে সেটির যে তাপমাত্রা সেই তাপমাত্রায় সেই টিকাটি সংরক্ষণ করা যায়, ফলে এটির খরচও কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু যদি দেখা যায় যে অক্সফোর্ডের ভ্যাকসিন আসতে দেরি হচ্ছে, তারা এখনো পর্যন্ত ঠিক বলতে পারছেন না, আশা করছেন আগামী বছর আগামী মাসেই তারা শুরু করতে পারবেন, কিন্তু তারা বলেছিলেন যে সেপ্টেম্বরে শুরু হবে, এরই মধ্যে কিন্তু 3 মাস পেরিয়ে গেছে। সুতরাং অক্সফোর্ডের ভ্যাকসিন আসলেই কবে আসবে এটা আমরা জোর দিয়ে বলতে পারছি না। যদি এর আগে 90% বেশি কার্যকর বায়োনটেক, ফাইজার বা মডার্নার টিকা চলে আসে, সেই ক্ষেত্রে আমি যতটুকু ধারণা করতে পারছি যে গাভি, যারা একটি সংগঠন আপনি জানেন, গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তারা নানা ধরনের অর্থ জোগাড় করার চেষ্টা করছেন বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন ধনী রাষ্ট্র তাদের কাছ থেকে, এবং সেখান থেকে আসলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া হবে, এবং বিভিন্ন সরকার, যারা দরিদ্র রাষ্ট্রগুলোর সরকার, তারাও নানা ধরনের ভর্তুকির কথা চিন্তা ভাবনা করছেন। সুতরাং ভ্যাকসিনটি যদি আসলে অনেক দামি হয়ে যায়, সেটি সাধারণ মানুষের কাছে যাবে না, সেটির দাম যত কম রাখা যায় তারা সেই চেষ্টাটা করছেন, সেটা দেখা যাক এখন। তবে অনুপম, আমরা একটু আগে কথা বলছিলাম আরেকটি বিষয় নিয়ে, যে বাংলাদেশ, আপনি যেটি বলেন যে অক্সফোর্ডের ভ্যাকসিনটি একটু দাম কম হবে, এবং এটি পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ অলরেডি প্রায় 3 কোটি ডোজ পাওয়ার জন্য আসলে যেই আপনার চুক্তি করেছে ভ্যাকসিনকোর সঙ্গে এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে। তো সেই অক্সফোর্ডের টিকাটি কিন্তু আজকে দেখলাম একটি তৃতীয় রেজাল্ট এসেছে, যেখানে তারা বলছে যে এটি আসলে 70% কার্যকর। তো ফাইজার এবং বায়োনটেক এবং মডার্নার যে টিকা, তারা বলছে 90-95%, কিন্তু অক্সফোর্ডেরটি যে বলতেছে 70%। কি মনে হচ্ছে, কেন এরকম? এটা কি বিশ্বাস করা যায়, বা মানে আসলে এটার উপর কি আস্থা রাখা যায় কিনা? আস্থা তো রাখাই যায়, যেহেতু বড় বড় বেশ কয়েকটি প্রতিষ্ঠান তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, এবং আপনি জানেন যে অক্সফোর্ডের এই টিকাটির কার্যক্রম বেশ কিছুদিন মাঝখানে বন্ধ ছিল, কয়েক মাস আগে, কারণ সেটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। ব্রাজিলের তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন। এখন পর্যন্ত কিন্তু তারা যেই প্রশ্ন উঠতে পারে বা যেসব জায়গায় আপত্তি থাকতে পারে, বিশ্লেষকরা এক ধরনের আশঙ্কা করছিলেন যে এত তাড়াহুড়া করে একটা ভ্যাকসিন তৈরি করা, সেটার যদি আসলে ঠিকঠাক মতো পরীক্ষা না করা হয়, দেখা যাচ্ছে যে মানুষের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে, ভালোর চেয়ে খারাপ হবে বেশি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিভাবে সংবাদ পরিবেশন করব সেটির উপরেও কিন্তু নির্ভর করে। কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ পরিবেশন করছেন 90% পর্যন্ত কার্যকর, কেউ বলছেন 70% কার্যকর। এখানে কিন্তু একটি ফাঁক রয়ে গেছে। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের পক্ষ থেকে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তাদের 2 ধরনের রেজিমেন আছে, 2 ধরনের পরীক্ষা তারা করেছেন, এবং সেইখানে 70% গড়ে তাদের সেটি আছে কার্যকর, কিন্তু সেটি 90% পর্যন্তও পাওয়া গিয়েছে। তার মানে এখানে পর্যন্ত শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। পর্যন্ত অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অক্সফোর্ড বেশ সময় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, যাতে সঠিক মাত্রায় কি ডোজটি দিতে হবে, কি পরিমাণ, কোন ধরনের মানুষকে কি ধরনের ডোজ দিতে হবে, সেটি নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আবহাওয়ার মানুষের উপর সেটি কেমন প্রভাব পড়তে পারে সেটি নিয়েও তারা আলোচনা করছেন। তো সেই ক্ষেত্রে 90% পর্যন্ত কার্যকর মানে কিন্তু 90%ও হতে পারে, এবং সেটি যেহেতু পরীক্ষা নিরীক্ষা তারা শেষ করেননি যে এখনই আমরা কালকে থেকেই আমরা উৎপাদন শুরু করে দিব, এটি যেহেতু বলেননি, সুতরাং আমরা আশা করতেই পারি যে আগামী 1 মাসের মধ্যে হয়তো সেই 70% 90% গিয়ে পৌঁছাতেই পারে। আমরা আসলে আশা করতে পারি, কারণ অক্সফোর্ডের টিকার উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনার এই টিকা, আপনি যেটি বলেন যে দামে সস্তা হওয়ার কারণে আসলে দেখা যাবে যে আপনার বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো আছে, তারা আসলে এই টিকাটার দিকে বেশি তাকিয়ে থাকবে, কারণ বায়োনটেক আর ফাইজারের টিকা নেওয়ার মতো ক্ষমতা আসলে পৃথিবীর কতগুলো দেশে আছে, সেটি একটা আশঙ্কা থেকেই যায়। তবে আমরা যেটা জানি যে কোনো কিছু নিয়ে গবেষণা হলে যে আপনার পিয়ার রিভিউ করতে হয়, তারপরে অনেক স্টেজ আছে। তো আমরা এখন যেসব নিয়ে কথা বলতেছি যে 90%, 95%, তো এগুলো তারা ওই কোম্পানিগুলো গবেষণা করার পর বলছেন। তো এইটা কি আসলে অন্য কোনো পক্ষ দিয়ে মানে ফুল প্রুফ বলতে যে বিষয়টি বোঝায়, সেই বিষয়গুলো না করেই কি আসলে আমরা এই যদি টিকা দেওয়া শুরু করি, সেটা কি ঠিক হবে কিনা, আপনার কি মনে হয়? সেটা আসলে ঠিক হবে না, কিন্তু আমি আগেই বলেছিলাম যে ফাস্ট ট্র্যাক, নানা ধরনের বিভিন্ন জায়গায় যতগুলো ধাপ থাকে টিকা তৈরি করার, সেই সবগুলো ধাপই কিন্তু কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। যেমন এর মধ্যে একটি আছে, স্বাভাবিক অবস্থায় ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার আগে বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা চালানো হয়, ইঁদুরের উপর পরীক্ষা চালানো হয়, কোথাও বানরের উপর পরীক্ষা চালানো হয়, এবং এই ক্ষেত্রে আমরা কোভিড-19 যে টিকা, সেই টিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে যেই মুহূর্তে মানব শরীরে সেটি ঝুঁকি তৈরি করবে না বলে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা, তারা কিন্তু সেই মুহূর্তে একই সঙ্গে নানা ধরনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। স্বাভাবিক অবস্থায় ফেজ 1 শেষ হওয়ার পরে ফেজ 2-তে যাওয়ার কথা, ফেজ 2-তে সবকিছু শেষ করে তারপর ফেজ 3-তে যাওয়ার কথা, কিন্তু আমরা অনেকগুলো ভ্যাকসিনের ক্ষেত্রেই দেখছি, এবং বায়োনটেকের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ফেজ 2 এবং 3 দুটো একসাথে করা হয়েছে। কোনো একটি দেশে হয়তো তারা ফেজ 2 চালাচ্ছেন, আরেকটি দেশে তারা ফেজ 3 চালাচ্ছেন। সুতরাং সেখানে সময় কমিয়ে নিয়ে আসা হয়েছে, এবং আপনি জানেন যে এর পরেও অনেকগুলো ধাপ থাকে। যদি বায়োনটেক বা মডার্না বা অক্সফোর্ড তারা যদি বলেন যে আমাদেরটা 100% কার্যকর,
তার মানে কিন্তু এই না যে পরের দিন থেকে তারা সেটি বাজারজাত করতে পারবেন। তারপরেও একটি বড় ধরনের প্রক্রিয়া আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে এফডিএ, ফুড অ্যান্ড ড্রাগস অ্যাসোসিয়েশন, তাদের অ্যাপ্রুভাল দরকার হয়। জার্মানিতে আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি, এলমার ইনস্টিটিউট, হেনরি এলমার ইনস্টিটিউট, তারা কিন্তু সেই জিনিসটি পরীক্ষা নিরীক্ষা করবেন তাদের নিজেদের মতো করে, এবং তারপরে সবগুলো প্রক্রিয়া, সবগুলো ধাপ ঠিকঠাক মতো দেখে আনা হয়েছে কিনা সবকিছু তারা দেখবেন, দেখে তারপরে সেই অনুমতিটা দিবেন। এই ক্ষেত্রেও কিন্তু ফাস্ট ট্র্যাক করা হচ্ছে বিষয়টা, কারণ এফডিএ সাধারণত অনেক সময় নেয় আমেরিকায় যে কোনো টিকা বাজারে ছাড়ার আগ পর্যন্ত, কিন্তু এফডিএ এখনই প্রস্তুত হয়ে বসে আছে যে কোনো একটা কিছু আসলে যাতে 1 সপ্তাহের মধ্যে সেটিকে বাজারজাত করা যায়। হেনরি এলমার ইনস্টিটিউটও তারা একেবারেই প্রস্তুত যে যেই মুহূর্তে তাদের কাছে সব ধরনের কাগজপত্র করা হবে, তারা প্রয়োজনে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তারা সেটি রিভিউ করে তারা সেটি বাজারজাত করার চেষ্টা করবেন। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, যেই অক্সফোর্ড ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে, এরকম বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করা আছে, এবং বায়োনটেকও কিন্তু এরই মধ্যে প্রচুর পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করছে। সেরাম ইনস্টিটিউট প্রচুর পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করছে। সেই ভ্যাকসিন কিন্তু কোনোটি এখন পর্যন্ত কার্যকর বলে স্বীকৃতি পায়নি। সুতরাং সবগুলো স্টেপ কমিয়ে নিয়ে আসার কারণে অনুমতি পাওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে, কারণ এরই মধ্যে যেহেতু উৎপাদন করা আছে। এখন প্রশ্ন উঠেছিল এইটাই যে যদি কোনো কারণে তাদের সেই দেখা যায় যে টিকাগুলো আসলে কাজ করছে না, সেই ক্ষেত্রে এই কোটি কোটি ভ্যাকসিন কি হবে? তো উত্তর কি আপনার? উত্তর হচ্ছে সেটির উত্তরও বেশ মজার, কারণ এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষয়, আর একটি হচ্ছে ব্যবসার বিষয়। সুতরাং এই দুটো বিষয় তারা কিন্তু মাথায় রাখছেন। সুতরাং এই মুহূর্তে তারা বলছেন যে আমরা রিস্ক নিচ্ছি এটার, কারণ আমরা আমাদের যে ভ্যাকসিনটি আছে, প্রায় সব প্রতিষ্ঠানই আমাদের ভ্যাকসিনের উপর। কিন্তু যেখানে আসলে মানুষের জীবন মরণ নিয়ে খেলা, সেখানে ব্যবসার বিষয়টি সামনে চলে আসছে, এবং আপনি যেটা বললেন যে এফডিএ এবং জার্মানির প্রতিষ্ঠান আপনার অনুমোদন দেওয়ার জন্য বসেই আছে, তো সেক্ষেত্রে আসলে তারা দেখা যাবে যে কোম্পানিগুলো যে ডাটা দিচ্ছে সেগুলো আপনি যেটা বলেন যে 1 সপ্তাহের মধ্যেই যেন অনুমোদন দেওয়া যায়, সেটা কতখানি তারা পর্যবেক্ষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে দিতে পারবেন? এটা কি একটু আসলে মানুষের স্বাস্থ্যের সাথে, জীবন মরণের সাথে জুয়া খেলার মতো হয়ে যাচ্ছে না? সেটা বলাই যায়, কারণ সেটা বলা যায় বলতে মানে এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে প্রমাণ নেই। এর আগে আপনি জানেন যে ইবোলার কারণে পশ্চিম আফ্রিকার 3-4টি দেশে খুবই বাজে অবস্থা হয়েছিল, এবং এর প্রথমবার যখন ইবোলা আউটব্রেক হয় তখন খুব বেশি সেটি ছড়ায়নি, ফলে ইবোলার টিকা যেটি, সেই টিকাটি নিয়ে গবেষণার আগ্রহ খুব একটা বিজ্ঞানীরা পাননি, কারণ সেই টিকাটি যদি উৎপাদন করা হয় কিন্তু দেওয়ার মতো রোগী যদি না থাকে, তাহলে এত টাকা খরচ করে টিকা আবিষ্কারের কোনো মানে নেই। পরবর্তীতে 2015, আমি যদি ভুল না করে থাকি, 2015-র দিকে সম্ভবত সেকেন্ড ইবোলা আউটব্রেক যখন হলো ওয়েস্ট আফ্রিকায়, তখন কিন্তু পরীক্ষায় থাকা অবস্থায় একটি টিকাকে দেয়া হয়েছিল সেখানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটিকে মোটামুটি অনুমোদন দিয়েছিল, এবং সেটিরও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল ওই সময়ে। কিন্তু এই ক্ষেত্রে হওয়ার সেটি সম্ভাবনা কম, কারণ এই ক্ষেত্রে গবেষণাটা কিন্তু চলছে সেই সার্স মার্সের সময় থেকে। সুতরাং শতভাগ ফুলপ্রুফ না হলে অন্তত 90% বলা যায় যে বড় ধরনের কোনো আশঙ্কা মানে ঝামেলা তৈরি হবে না আর কি। আসলে পরিস্থিতিটা করোনার কারণে আজ দুনিয়াতে এমন হয়েছে যে আসলে সবাই একটি টিকা চাইছেন, এবং সেই আগ্রহ থেকেই সেটি ফুলপ্রুফ হোক বা না হোক, কিন্তু তারপরেও সবাই চাইছেন যে এই ধরনের টিকা যেন তাড়াতাড়ি চলে আসে, মানুষ যেন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটাই বোধহয় একটি কারণ। হ্যাঁ, আর আরেকটি বিষয় আমি ঠিক বলতে ভুলে গিয়েছিলাম। আপনি বলছিলেন যে বায়োনটেক বা মডার্না, তাদের টিকার যদি অনেক বেশি খরচ হয়, সেক্ষেত্রে আমাদের দেশে, বাংলাদেশ, ভারতের মতো যারা দরিদ্র জনগোষ্ঠী আছেন যেসব দেশে, তাদের কাছে সেটি কতটা পৌঁছাতে পারবে। এবং এই একই বিষয়ে কিন্তু জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, তিনি কিছুদিন আগেই G20-র সম্মেলন ছিল, সেই সম্মেলনে তিনি সেই আশঙ্কা প্রকাশ করেছেন যে গরিব রাষ্ট্র যারা আছে তাদের কাছে কিভাবে পৌঁছাবে। এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউনিসেফ সেই বিষয়ে কাজ করছে, বিশেষ করে শিশুদের কথা মাথায় রেখে। ইউনিসেফ তারা নিজেরা ফান্ড ক্রিয়েট করছে, তহবিল গঠন করছে, যাতে 200 কোটি টিকা, সেই যার টিকাই হোক, যে কোনো টিকাই হোক, 200 কোটি টিকা তারা পৃথিবীর বিভিন্ন দেশে গরিব যারা আছেন তাদের কাছে পৌঁছানো আগামী বছরের মধ্যে, সেটি তারা বলছে যে 2021 সালের মধ্যেই 200 কোটি ডোজ। হ্যাঁ, কারণ টাকাটা জোগাড় করতে একটু সময় লাগবে। এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তিনি চাচ্ছিলেন যে G20 যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে গ্রেট 20 বলা হয়, বিশ্বের ক্ষমতাধর 20টি রাষ্ট্র সেখানে আছেন। তো সেখানে তিনি এক ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছিলেন যে G20 নেতারা তারা বলবেন যে আমরা এত টাকা তহবিলে দিচ্ছি, সেগুলো দরিদ্র রাষ্ট্রের জন্য যাবে। এই মুহূর্তে কিন্তু টাকাটা আছে, যেমন গাভি
গাভির কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, কিন্তু জার্মানির চ্যান্সেলর বলছেন যে শুধুমাত্র টাকা থাকলে তো হবে না, সেই টাকাটা দিয়ে কাকে বিনিয়োগ, কোথায় বিনিয়োগ করা হবে, কোন দেশে কিভাবে যাবে, এই পুরোটার এক ধরনের আসলে কি বলে সেটাকে, একটা কাঠামো দাঁড় করানোর জন্য, সেই কাঠামোটি এখনো দাঁড়ায়নি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তেও যদি আমরা যদি কালকেই ঘোষণা পাই যে বায়োনটেক, ফাইজার বা অক্সফোর্ড যে কোনো কেউ অনুমোদন পেয়ে গেছে, সেই ক্ষেত্রেও আসলে বাংলাদেশ এবং ভারতে হয়তো হবে, কিন্তু বাংলাদেশে যেহেতু কেউ উৎপাদন করছে না, সেটি বাংলাদেশে পৌঁছাতে আরো কয়েক মাস সময় তো অন্তত লাগবেই। বাংলাদেশের ক্ষেত্রে যেটি হচ্ছে যে এখন পর্যন্ত আসলে বাংলাদেশ সরকার যে ভারতের সঙ্গে সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকোর সঙ্গে যেটি করেছে যে আপনার 3 কোটি ডোজ পাওয়ার জন্য চুক্তি করেছে, 3 কোটি ডোজ মানে কিন্তু আসলে এখানে 1.5 কোটি মানুষকে এই টিকাটি দেওয়া যাবে। বাংলাদেশের জনসংখ্যা এখন আপনার 16 কোটি। তো অক্সফোর্ডের এই 3 কোটি ছাড়া এরপরে যদি আপনার অক্সফোর্ড ছাড়া বাকিগুলো যদি আনতে চায়, যেমন ফাইজার বা মডার্না, সেই ক্ষেত্রে যেটা শুরুতেই আমরা আলোচনা করছিলাম যে আপনার -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। বাংলাদেশে কিন্তু আসলে এই ধরনের জিনিসপত্র একদমই নেই, কারণ বাংলাদেশে যে টিকাগুলো আপনার সংরক্ষণ করা হয় সেগুলো সম্ভবত -20°C তাপমাত্রা, তো -70° তাপমাত্রায় রাখার মতো অবস্থা কিন্তু বাংলাদেশের নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অক্সফোর্ডের টিকার উপরেই বাংলাদেশকে হয়তো অনেক বেশি আপনার আশা রাখতে হবে, এবং তাদের কাছ থেকে কিভাবে বেশি সবগুলোই মানে একেবারে সবাইকে দেওয়ার মতো যে টিকা সেটি পাওয়া যায় সেই চেষ্টা করে যেতে হবে। এবং আমি সেদিন দেখছিলাম যে আপনার বাংলাদেশ টিকা পাওয়ার জন্য আপনার প্রায় $250 কোটি আপনার ঋণ সাহায্য চাইছে আপনার বিশ্ব ব্যাংকের কাছে, তারপরে এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং জার্মানির কাছেও তারা চেয়েছে, ফ্রান্সের কাছেও তারা চেয়েছে। তো সেইখান থেকে আপনার টাকা পাওয়ার উপরেও কিন্তু নির্ভর করছে আপনার বাংলাদেশ কত তাড়াতাড়ি আপনার টিকা পেতে পারে। তো আসলে এই বিষয়টি এখনো অনেক কিছু আলোচনা আছে। আপনি কি কিছু বলতে চান? এখানে আসলে অনেক কিছু নির্ভর করে, কারণ অনেক আগে থেকেই বলা হচ্ছে করোনা ভাইরাস যেভাবে ছড়ায় সেটি হচ্ছে চলাচলের মাধ্যমেই ছড়িয়ে যেতে পারে। আমি আপনার সঙ্গে কথা বলছি, এভাবে ছড়িয়ে যেতে পারে। সুতরাং এখন জার্মানি বা আমেরিকা বা কেউ যদি মনে করে যে আমি আমার সীমান্ত বন্ধ করে দিয়ে শুধু আমার জনগণকে টিকা দিয়ে বাঁচিয়ে ফেলবো, এটা কিন্তু আসলে সম্ভব না। কারণ আমেরিকার সবাইকে যদি প্রথম দিনেই টিকা দেওয়া সম্ভব হয়, বাংলাদেশ যদি টিকা না পায়, বাংলাদেশের সাথে ফ্লাইট চিরতরে বন্ধ করে রাখতে হবে, যাতে বাংলাদেশ থেকে কোনো মানুষ করোনা নিয়ে যেতে না পারেন। যারা যারা টিকা পাবে না সেই জায়গা একেবারে অবরুদ্ধ করে রেখে দিতে হবে যদি সবাই টিকা না পায়। সুতরাং এটা আসলে ভাবা কোনোভাবেই উচিত হবে না যে জার্মানি টিকা পেয়েছে, আমরা সবাই নিরাপদ, বাংলাদেশে টিকা পায়নি, তারা মারা যাক, আমাদের কিছু যায় আসে না। এটা ভাবার কোনো উপায় নেই যদি আমরা একটু বুদ্ধিমান মানুষের মতো চিন্তা করি। কারণ যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো একটা রাষ্ট্রে যদি করোনার টিকা দেওয়া না হয়, সেই জায়গা থেকে যে কোনো মুহূর্তে আবার পরের বছরে সেটি ছড়িয়ে পড়তে পারে করোনা আবার মহামারী আকারে। সুতরাং আমি নিরাপদ হওয়ার পাশাপাশি আমার পাশের মানুষকে নিরাপদ না করলে আমি আসলে নিরাপদ না। এবং সেই ক্ষেত্রেই আসলে এখন আপনি জানেন যে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান তিনি এক ধরনের ঘোষণা দিয়ে রেখেছেন, এবং জার্মানির যে 16টি রাজ্য, সেই 16টি রাজ্যকে তিনি মোটামুটি বলা যায় যে নির্দেশনা দিয়েছেন এক ধরনের, যাতে শত শত এরকম সেন্টার খোলা যায়, যে সেন্টারগুলো একেবারে রেডি হয়ে থাকবে, টিকা যেদিন থেকে আসবে তারা সেদিন থেকেই টিকা দেওয়া শুরু করবেন। এবং তিনি যেটি বলছেন সেটি একটি মজার বিষয়, এবং মানুষকে আসলে সেই সব সেন্টারে গিয়ে টিকা নিয়ে আসতে হবে। এটা এমন না যে এটি ক্লিনিক বা হাসপাতালে, যেহেতু এটা ওই যে আবার ঘুরে ফিরে একই জিনিস আসছে -70°C, এটা আপনার সব জায়গায় থাকবে না। সেজন্য বিভিন্ন সেন্টার আপনার বিভিন্ন জায়গায় আপনার ওপেন করা হচ্ছে, যেখানে মানুষ গিয়ে আসলে যেন দিতে পারে। একেবারে, কারণ হাসপাতালে এত বড় আকারে টিকা দেওয়া সম্ভব না, এত টিকা স্টোর করাও সম্ভব না। তো সেই ক্ষেত্রে তিনি একটি মজার কথা বলেছেন, যেটি আসলে সব দেশেরই এরকমই করা উচিত। তিনি বলছেন টিকার আবিষ্কার হয়ে গেল, তারপর আমরা নেয়া প্রস্তুতি শুরু করলাম, সেখানে অনেক সময় লাগবে। তো সেটার কোনোই মানে হয় না, তার চেয়ে আমাদের বরং কিছু টাকা খরচ হোক, আমরা আগে থেকে সব দেওয়ার ব্যবস্থা করে রাখি, টিকাটা বরং পরে আসুক। তো আমার কাছে মনে হয় যে এখনই আসলে বাংলাদেশ, ভারত, যে কোনো জায়গায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখা উচিত, যাতে আমরা 16 কোটি মানুষ, বা ভারতে যদি আমরা 150 কোটি মানুষ ধরি, সবাইকে টিকা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের এখনই নিয়ে রাখা উচিত, যাতে টিকা আসার পরে আমাদের অপেক্ষা করতে না হয়। তার মানে সেখানে ঘুরে ফিরে আবার একই জিনিস আসছে, যদি আমরা অক্সফোর্ড ছাড়া অন্যগুলো যেটি -70°, আমি বারবার বলছি, সেটাও যদি হয় তাহলে সেটার প্রস্তুতিও বাংলাদেশকে এখনই আসলে নিয়ে রাখতে হবে। কত দূর করছে আমরা ঠিক জানি না। তো ধন্যবাদ অনুভব দেব কানুঙ্গ। ক্যামেরার পেছনে ছিলেন শবনম সুরিতা। আপনারা এতক্ষণ শুনছিলেন করোনার টিকা নিয়ে কি অবস্থা, অক্সফোর্ড এবং অন্যান্য টিকার কি অবস্থা। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি জাহিদুল হক। ধন্যবাদ, ভালো থাকবেন।